এই বন্ধুরা কেমন সবাই, তোমরা দেখছো ফেলিও সেন্সে। তোমাদেরকে ড্রাগন বলে পার্ট 34 নম্বরে স্বাগতম। তোমরা যারা এই ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলে গিয়ে অথবা এই ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবা, নাহলে এই ভিডিওটা বুঝতে পারবা না। আর যাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তারা একটা লাইক করে কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। তোর বেশি কথা নয়, চলো শুরু করা যায় এই পর্বটা। পর্বের শুরুতে আমরা দেখি যে কিং পিকোলোর খুবই কষ্ট হচ্ছিল সিম্বলের জন্য, কারণ তারা একে অপরের সাথে কানেক্টেড। আর সিম্বল ওকে তো ওই ছেলেটা আর গোকু মিলে ফ্রাই করছিল, একটুবারে খাইতে বসবে। মানে সিরিয়াসলি এরা এনিমিকে মেরে যাচ্ছে। ওই ছেলেটা বলে অলমোস্ট হয়ে গেছে, আর একটু। গোকু বলে তুমি কি এটা এখন খাইতে যাবে? ছেলেটা বলে হ্যাঁ খাবো, আর এটা কিন্তু আশা করো না তোমাকে আমি দিব। গোকু তো আজব লাগতেছিল। এই ছেলেটা মানে এজ এ রবি ওই তাকে খাইতে শুরু করে দেয়। এই দেখে ওই জাহাজে কিং পিকোলো টেলিপ্যাথির মাধ্যমে সিম্বলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সিম্বল কোনো রেসপন্স করে না, কারণ ওকে ফ্রাই করে ইয়াজুরুবি খাচ্ছে। কিং পিকোলো বলে আমি শিওর যে ওকে কেউ মেরে ফেলেছে। পিলাপ গ্যাং ওরা বলতে থাকে খুবই দুঃখ লাগলো, মানুষটা খুবই ভালো ছিল, এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারে এটি। যেটা শুনে কিং পিকোলো খুবই খেপে যায় আর বলে এই প্যারাচাই চুপ থাক, তোরা কিছুই জানিস না, ও আমার ছেলে ছিল যাকে আমার বডি থেকে ক্রিয়েট করতে অনেক কষ্ট করেছি, আর তোরা লো গ্রেডেররা আমার কষ্ট এত সহজে বুঝে গেলি। পিলাপ গ্যাং ভয়ে ভয়ে কিং পিকোলোর কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু কিং পিকোলো রেগে গেলে ওরা অনেক ভয় পেয়ে যায়। এইদিকে অন্য এক দৃশ্যে আমরা একটা গ্রামকে দেখি, যেটা ছিল বিষ্টের গ্রাম। এখানে ভাল্লুক খরগোশরা থাকতো। দুইটা ভাল্লুককে দেখে ওরা মাছ ধরছিল বসে দিয়ে। ওরা একটা মাছ ধরেও ফেলে, তখন এসে গ্রেন ওদের মাছটা নিয়ে নেয় আর বলে আমি মাছ ধরে ফেলেছি। ওই ছোট্ট ভাল্লুকটা বলে আমার বাবা ওইটা ধরেছে, তুমি ওটা ফিরে দাও। কিন্তু গিরেন কোনো কথা না শুনে ওই মাছটা খেয়ে ফেলে। বেচারা ভাল্লুকরা ওদের গ্রামের সবাই গিরেনকে দেখে খুব ভয় পেতে শুরু করে। ওই ছোট্ট বাচ্চাটা বলে তুমি আমাদের সাথে এরকম করতেছো, একদিন গার্ডিয়ান অফ দ্য আর্থ লর্ড কামি তোমাকে এসে পানিশ করবে, দেখে নিও। ওই বাচ্চা ভাল্লুকটার কথা শুনে গিরেন অনেক হাসে আর বলে এসব ফালতু কথায় আমি বিশ্বাস করি না। তখনই ওই ছেলে আর ওর বাবাকে মারতেই যাচ্ছিল, আর ওই দুই ভাল্লুক বাবা ছেলে তখন চোখ বন্ধ করে নেয়, কিন্তু দেখে যে ওদের উপর অ্যাটাক হচ্ছে না। ওরা চোখ খুলে দেখতে পায় গিরেন থেমে আছে। তখনই ওরা কিছু একটা দেখে ভয়ে পালিয়ে যায়। গিরেন পিছনে ঘুরে দেখে যে টিমবাইন ওর লেজ ধরে আছে। ও বলে এই কি চাস তুই আমার থেকে? টিমবাইন তখন জিজ্ঞাসা করে তুমি কি গিরেন? গিরেন বলে যদি আমি হয়েও থাকি তাহলে তুই কি করে নিবি? তখনই টিমবাইন অ্যাটাক করে দেয় গিরেনের উপরে। গিরেন নিজেকে সামলে আবারও দাঁড়িয়ে পড়ে। ও বলে তুই আমার উপর হাত তুলছিস, এখন আমিও তোর উপর হাত তুলবো। এই বলে ও অ্যাটাক করতে যায়। ও অনেকগুলো ঘুষি মারতে থাকে। টিমবাইন তো ওর অ্যাটাক গুলো ডজ করছিল, আর কিছু অ্যাটাক তো নিজের উপরে নিয়েই নেয়, মনে হচ্ছিল ওর কাছে কিছুই নাই এগুলা। এই ঘুষি মারতে গিয়ে তো উল্টো গিরেনের হাত ফুলে লাল হয়ে যায়। বেচারা গিরেন। টিমবাইন বলে এখন আর কায়দা ফেলো না। তখনই ও গিরেনকে অনেকগুলো কিক মেরে দূরে পাঠিয়ে দেয়। গিরেন নিজেকে আবারও সামনে উঠে দাঁড়িয়ে পড়ে আর বলে তুমি কে? টিমবাইন হাসতে থাকে আর বলে আমি তোর মরণ। এইদিকে ওই গ্রামবাসীরা টিমবাইনকে দেখে একটু ভয় পাচ্ছিল আর চিন্তা করছিল এই কে এত পাওয়ারফুল। তখন ওই ভাল্লুক ছোট বাচ্চাটা বলে এটা নিশ্চয়ই লর্ড কামি যে আমাদেরকে বাঁচাতে আসছে। গিরেন হুমকি দিতে থাকে টিমবাইনকে ওকে শেষ করে দেওয়ার, কিন্তু টিমবাইন ওর কথা এসেই উড়ে দেয় আর বলে তোমার মধ্যে দেখছি স্পিরিট আছে, কিন্তু আমাকে কেউ হারাতে পারবে না। যেটা দেখে তো গিরেন অপমানিত বোধ করে আর অনেক ক্ষেপে যায়। গিরেন বলে সত্যি তোমাকে শেষ করতে পারবে না কেউ? এই যে আমি এখন স্পেশাল অ্যাটাক করতে যাচ্ছি। তখনই ওর মুখ থেকে ওই ফ্লুট জাতীয় জিনিসটা শুট করে, যেটা কিনা টিমবাইনকে একদম জড়িয়ে ধরে। ও বলে এবার দম থাকলে এটার থেকে ছুটে দেখাও। কিন্তু আমরা দেখি যে টিমবাইন ওইটার থেকে ইজিলি ছুটে যায়। যেটা দেখে তো গিরেনের অবস্থা খারাপ হয়ে যায়। টিমবাইন হাসার বলে ও এইটাই তোর স্পেশাল টেকনিক ছিল। তখনই গিরেন সময় নষ্ট না করে ছুটে গিয়ে টিমবাইনের মুখে এক কিক মারে। টিমবাইন বলে নট ব্যাড, তুই একমাত্র যে আমাকে এই পর্যন্ত হিট করতে পারছে, এখন যা কবরে যা। এই বলে ও এক অ্যাটাক করে ওর হাত গিরেনের পেটের এপার ওপার করে ফেলে। গিরেন এখানে শেষ হয়ে যায়। ও তখন গিরেনের পোস্টারটা বের করে ওখানে ছিঁড়ে ফেলে। তখন আমরা দেখি পাশে পাথরের পিছন থেকে ওই দুই ভাল্লুক এসে টিমবাইনকে লর্ড কামে মনে করে ধন্যবাদ দিতে থাকে, কারণ হাজার হলেও টিমবাইন ওদেরকে গিরেনের হাত থেকে বাঁচাইছে। ওই ভাল্লুকটা তখন হাত বাড়ি দেয় হ্যান্ডশেক করার জন্য টিমবাইনের দিকে। কিন্তু টিমবাইন তো টেপ বাড়েনি। ও এক অ্যাটাকে ওই ভাল্লুককে ওখানে শেষ করে দেয় আর বলে আমি এখানে কাউকে প্রোটেক্ট করতে আসিনি। এই বলে ওর ডিমন সিম্বলটা রেখে ওখান থেকে চলে যায়। এইদিকে আমরা টিনকে দেখে ও বলে আমরা ড্রাগন বল কালেক্ট করতে করতে একটা সময় কিং পিকোলোর মুখোমুখি হবই। মাস্টারশি বলে ওর থেকে 4 স্টার ড্রাগন বল রিকভার করা এতটা ইজি হবে না, আমাদেরকে কোনো রাস্তা বের করতে হবে যাতে আমাদের ওদের সাথে লড়াই না করে ওই ড্রাগন বলটা কিভাবে হাসিল করতে পারি। আমাদের চেষ্টা করতে হবে ওর সাথে যেন আমরা ফাইটে না যাই। টিন তখন বলে আমি চাই ওর সাথে ফাইট করতে। মাস্টারশিকে সাবধান করে বলে তুমি যা ভাবছো ও তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। যেই কথাগুলো শুনে টিনের রাগ হচ্ছিল, তখনই চাচু বলে রেডারে কিছু একটা দেখা যাচ্ছে। মাস্টারশি রেডারে দেখে যে ওদের সামনে আরো একটা ড্রাগন বলের লোকেশন দেখাচ্ছে। দৃশ্য পাল্টাতে আমরা টিমবাইনকে দেখি ও এইবার ইয়ামচার পোস্টার বের করে আর ওর দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে আমাদের লর্ড ইয়ামচা কি এবার শেষ? এইদিকে ইয়াজিরোপের সিম্বলকে খাওয়ার পর বলে আমি তো ভাবিনি
ডিমনরা এত সুস্বাদু হালার পুত। গোকু তখন বলে চিন্তা করো না, আরো আসবে এরকম। ইয়াজিরো তখন বলে আমি এসব জিনিস আগে কখনো দেখিনি। তখন গোকু ওকে বলে যে তোমার গলায় যতক্ষণ ওই ড্রাগন বলটা থাকবে ততক্ষণ ওরা তোমার পিছু করবেই। ইয়াজিরোপি তখন খেপে যায়, বলে তুমি এরকম ভাব করছো যেন আমি তোমার কোনো ফ্রেন্ড। গোকু তখন বলে তোমার চোখ দেখলে আমার বন্ধু ক্রিলেনের কথা মনে পড়ে যায়। ইয়াজিরোপি একটু খেপে গেল। ও তখন জিজ্ঞাসা করে ওই ক্রিলেনের ব্যাপারে আমাকে বলো, ও কি অনেক হ্যান্ডসাম, ও কি অনেক পাওয়ারফুল ওয়ারিয়ার? আমি শিওর ও কোনো একটা হ্যান্ডসাম হবে। গোকু তখন বলে ক্রিলেন টাকলা আর ওর নাকও নাই। যেটা শুনে ইয়াজিরোপি নিজেকে ওইরকম ভাবে চিন্তা করে আর খেপে গিয়ে বলে তুমি আমাকে দেখলে ওই রকম মনে করো? তুমি আমার অনেক টাইম নষ্ট করেছো, তো এখন আমার কাছ থেকে সরো। গোকু তখন যেতে শুরু করে, বলে পরে দেখা হচ্ছে। গোকু তখন মনে পড়ে যায় আর ও এসে বলে আমি যদি সব ড্রাগন বল পেয়েও যাও তারপর আমি তোমার ড্রাগন বলটা ছাড়া আমার বন্ধুকে ফিরিয়ে আনতে পারবো না। ইয়াজিরোপি তখন কনফিউজ হয়ে বলে এই জিনিসটা আবার কাউকে কিভাবে জীবিত করবে? গোকু তখন ইয়াজিরোপিকে ড্রাগন বলের সম্পর্কে বোঝাতে শুরু করে। আবারও দৃশ্য পাল্টায়, আমরা পিলাপির প্লেনকে দেখি, অবশ্য জাহাজ বলা যায়। কিং পিকোলো ম্যাপে দেখে বলে এই ড্রাগন বলের কাছে গিয়ে আমার সিম্বল ওখানে ডিস্ট্রয় হয়ে গেছে। ওই দুর্বল সিম্বলকে যে মেরেছে ও নিশ্চয় এখন ওই জায়গাতেই আছে। কিং পিকোলো চালা তো বিশ্বাসই করতে পারে না যে সিম্বলকে কেউ হারাতে পারবে। এই দিকে সু মাই পিলাপ এরা ওর সাথে সাথে বলে হ্যাঁ হ্যাঁ কেউ তো ডিমনকে হারাতেই পারবে না, এমন কি করে হবে? কিং পিকোলো তখন রেগে গিয়ে বলে তাহলে আমাকে বলো আমি কেন সিম্বলের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না? যেটা শুনে পিলাপ গেমে হালুয়া টাইট হয়ে যায়। কিং পিকোলো খুব রেগে যায় আর বলে যে হোক না কেন আমি তাকে শিক্ষা দেবই যে কিং পিকোলো রাস্তায় আসলে কি হতে পারে তার। এইদিকে আমরা সিম্বলকে দেখি ও একটা আইল্যান্ডের কিনারে আসে আর বলে আমি কি হারাই গেলাম নাকি? আমরা দেখি যে ওই আইল্যান্ডের কিনারে দিয়ে মাস্টার রশির কামি হাউস, ওখানে বাইরে দেখি ইয়ামচা ওর ভাঙা পা নিয়ে ট্রেনিং করছিল। বুলমা তখন ইয়ামচাকে বলে তোমার ভাঙা পা থাকা সত্ত্বেও তুমি তোমার 100% এফোর্ট দিচ্ছ। উলং বলে মনে হয় ইয়ামচা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। বুলমা বলে আশা তো তাই করছি, যদি ও তাড়াতাড়ি সুস্থ হয় তাহলে ও গিয়ে মাস্টার রশিদেরকে হেল্প করতে পারবে। আমাদের লঞ্চ তখন বলে ওঠে হ্যাঁ তাড়াতাড়ি সব শেষ হলে আমার বয়ফ্রেন্ড টেন আমার কাছে চলে আসতে পারবে। তখনই ওরা দেখে যে ওদের সামনে টেমবাইন চলে আসে। ও এসেই বলে আমি একটা অ্যাড্রেস খুঁজছিলাম, তোমরা কি বলতে পারবে? ও তখন লোকেশনে কোঅর্ডিনেট বলে। ইয়ামচা দেখিয়ে দেয় যে ওইদিকে যাওয়া লাগবে তোমাকে, কিন্তু এই ইয়ামচা জানে না এই টেমবাইন ওকেই খুঁজছে। টেমবাইন ওকে চিনতে পারেনি। তখনই বুলমা বলে ওঠে কি কোইন্সিডেন্স, আমরা তো গতকালকে ওই জায়গা থেকে চলে আসলাম। টেমবাইন বলে কি? তখনই ওর ইয়ামচাকে ভালো করে খেয়াল করলে বুঝতে পারে এইটাই তো ওই পোস্টারের ফাইটারটা, মানে এরা নিজেদের খবর নিজেরাই খুঁজতেছে। টেমবাইন বলে ওঠে ও তুই ইয়ামচা। লঞ্চ ওর বন্দুক টেমবাইনের দিকে টাক করে রাখে। বুলমারা বুঝতে পারে এইটা সেই অ্যাসেসিন যে ফাইটারদেরকে মেরে ফেলছে। ইয়ামচা বলে তাহলে তুই কিং পিকোলো হয়ে খারাপ কাজ করে বেড়াচ্ছিস? টেমবাইন বলে ও তাহলে তুই কিং পিকোলোর ব্যাপারে জানিস তো, প্রস্তুত হয়ে যায় কবরে যাওয়ার জন্য। এই বলে ওরা দুজনের উপর অ্যাটাক করে। ইয়ামচা ওর ফিট দিয়ে অ্যাটাক করলে সেটা ও ব্লক করে ফেলে। তখন ইয়ামচা কিক মারে। টেমবাইন ওটাকে ডস করে ও উল্টা কিক মারতে থাকে। ইয়ামচা তখন ওর কিক গুলো ব্লক করতে থাকে এবং ব্লক করে ওর পা দিয়ে অ্যালবো মারে, কিন্তু টেমবাইন ওর ভাঙা পায়ে ঘুষি মারে যার কারণে ওর ব্যথা লাগে। টেমবাইন উড়ে এসে ইয়ামচার পেটে লাথি মেরে দেয়। ইয়ামচা দূরে সিটকে আসে। ও তখন আবার অ্যাটাক করতে যেতে লাগলে ওর ভাঙা পায়ে ব্যথা হতে শুরু করে। আমরা দেখি লঞ্চ টেমবাইনের উপরে গুলি চালাতে থাকে, কিন্তু টেমবাইনের কিছুই হয় না। যেটা দেখে বুলমা উলঙ্গার পরে অবস্থা খারাপ হয়ে যায়। টেমবাইন বলে তুই এবার শেষ। ওর তখন ওর ফিস্টে এনার্জি জমে ফাইনাল অ্যাটাক করতে যায় ইয়ামচার উপরে, কিন্তু তখনই হঠাৎ ওর থেমে যায়। আসলে কিং পিকোলো ওকে টেলিপ্যাথের মাধ্যমে ডাকছিল ফিরে আসার জন্য। যেহেতু টেমবাইন কিং পিকোলো অর্ডার মেনে চলে তখনই ও উপরে উঠে আর টেলিপ্যাথির মাধ্যমে কিং পিকোলোর সাথে কথা বলতে শুরু করে। ও বলে আমি 7 জন ফাইটারকে অলরেডি মেরেছি, 8 নম্বরকে মারতেই যাচ্ছিলাম। যেটা শুনে কিং পিকোলো ওর উপরে খুশি হয়ে যায় আর একটা দুঃখ সংবাদ দেয় যে ওর ভাই সিম্বল ড্রাগন বল খুঁজতে গিয়ে কারো হাতে মারা পড়ছে। তাই টেমবাইনকে ওই জায়গায় গিয়ে যে ওকে মারছে তাকে শেষ করতে হবে, কারণ টেমবাইন সিম্বলের থেকে অনেক গুণে পাওয়ারফুল। কিং পিকোলো বলে আমরা জানি না এই এনিমিটা আসলে কত পাওয়ারফুল, তাই তোমাকে সাবধানে অবশ্যই থাকতে হবে আর ওকে কোঅর্ডিনেট বলে দেয়। এইদিকে পিলাপ বলে যে এইদিকে পিলাপ ফিসফিসে বলে এ কি পাগল হয়ে গেছে, এরকম বীর আসছে কেন? তখন মায়োকে বলে উনি টেলিপ্যাথের মাধ্যমে কথা বলছে। এইদিকে টেমবাইন বলে ইয়েস মাই লর্ড আমি অবশ্যই যাচ্ছি। ও যাওয়ার সময় ইয়ামচাকে বলে তোর ভাগ্য ভালো যে তুই বেঁচে গেলি, আমাকে যদি কিং পিকোলো না রাখতো তোকে আজ শেষ করে যেতাম। তাই বলে ওখান থেকে চলে যায়। ইয়ামচা বলতে থাকে আমার সাথে ফাইট করো। আরে ইয়ামচা ও যদি তোর সাথে ফাইট করে তুই এতক্ষণে মরে যাইতি। অন্য দৃশ্যে আমরা মাস্টার রশিদেরকে দেখি ওরা ওই ড্রাগন বলের লোকেশনে পৌঁছে গেছে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না ড্রাগন বলটা। টিএন তখন সামনে আসার বলে আমাকে হ্যান্ডেল করতে দেন। মাস্টার রশি বলে কি কি হ্যান্ডেল করবে? টিএন তখন ওর হাতে এনার্জি জমাতে শুরু করে আর গোকুর উপরে করা সেই ওর স্পেশাল টেকনিকটা ইউজ করে যেটার নাম আমি ভুলে গেছি, যার কারণে ওদের সামনে থাকা বরফের পাওয়ার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। মাস্টার রশি তখন বলে এরপর থেকে যখনই করতে যাবে সাবধান করে দিবে আমাদের, আর তা বাদে খুব ভালো কাজ করছো। তখন ওরা ড্রাগন বল দেখতে পায়, চাচ্ছু গিয়ে ওটা নিয়ে নেয়। এইটা ছিল 2 স্টার ড্রাগন বল। এইদিকে ইয়াজিরোপি গোকুর কাছ থেকে সব শোনার পর বলে এটা খুবই একটা ভালো স্টোরি, কিন্তু আমার মনে হয় না এই ছোট্ট একটা জিনিস কারো উইশ পূরণ করতে পারে। গোকু বলে এটা সত্যি, আমাদের শুধু 7টা ড্রাগন বল জোগাড় করতে হবে, তাহলে আমরা শ্যানরনকে ডাকতে পারবো আর তখনই আমি আমার বন্ধু ক্রিলেনকে রিভাইভ করে নিব। ইয়াজিরোপি তখন
বলে আমি যদি উইশ করার সুযোগ পাইতাম তাহলে সারা জীবনে আনলিমিটেড খাবার চাইতাম। গোকু বলে এই বুদ্ধিটা খুব ভালো, কিন্তু আমার বন্ধু ক্রিলেনকে আগে রিভাইভ করতে হবে। আমরা দেখি যে জঙ্গলের ভিতরে একটা মাটির উপর দিয়ে চলা জাহাজ, যেটার নিচে আবার চাকা লাগানো ছিল। আসলে এটা একটা জলদস্যুদের জাহাজ ছিল। ওই জলদস্যুর লিডারের হাতে দেখি ড্রাগন বল। মাস্টার শিখে দেখি উনি বলেন তো তুমি নিজের সিদ্ধান্ত চেঞ্জ করবে না? কিন্তু এই জলদস্যুটা হারামি ছিল। ও বলে এই কাছের বলটা আমার কোনো কাজেরই না, যেহেতু তোমরা চাচ্ছ নিশ্চয়ই এটা কোনো ভ্যালুয়েবল জিনিস, তাই এইটার বদলে আমাদেরকে মূল্য দেওয়া লাগবে। মাস্টার তখন বলে তুমি টাকা চাচ্ছ? ওই জলদস্যু বলে 1 মিলিয়ন জেনি লাগবে। মাস্টার তখন বলে 1 মিনিট দাঁড়াও। তাই বলে উনি নিজের পকেটে হাত দেন, যেটা দেখে ওই জলদস্যু লিডার খুশি হয়ে যায়। উনি তখন ওই লিডারের কাছে এগিয়ে গিয়ে একটা কুপন দিয়ে বলেন এইটা জনির দোকানের কুপন, যেখানে তুমি ফ্রি ডিং আর হ্যামবার্গার কিনে খেতে পারবে। যেটা দেখে ওই জলদস্যু লিডার খেপে যায় আর ওর মুখে থুতু মাস্টারশি টাকলায় গিয়ে পড়ছিল। ওই জলদস্যু সব সদস্যরা মাস্টারশিদের উপরে অ্যাটাক করার জন্য প্রস্তুত হয়ে যায়। মাস্টারশি নিজের হাত জোগাতে দিতে বলে আমি ভাবিনি এটা আমাদের করা লাগবে। টিএন তখনই চিল্লা ওঠে চাচ্ছ? আমরা দেখি ওই জলদস্যুরা ওদের উপরে তোমাদম গুলি করতে শুরু করে, কিন্তু কি লাভ? আমাদের চাচ্ছ ওর টেলিকাইনেস পাওয়ার ব্যবহার করে ওই সব গুলিগুলোকে থামিয়ে দেয় আর উল্টো ওদের দিকে গুলিগুলো শুট করে দেয়। আর মাস্টারশি আর টিএন মিলে ওদের সবাইকে সেকেন্ডের মধ্যে কেলায় দেয়, যেটা দেখি ওদের লিডারের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা দেখি যে বাধ্য হয়ে ওই জলদস্যু লিডার ওই ড্রাগন বলটা দিয়ে দেয় ওদেরকে। তারপর মরুভূমির মধ্যে আমরা দেখি যে ইয়াজিরোবির পিছু করছিল গোকু। ইয়াজিরোবি তখন বিরক্ত হয়ে বলে আমাকে ফলো করছো কেন? গোকু বলে তোমার কাছে ওইটা যতক্ষণ থাকবে ততক্ষণ রিমন আসবে। ইয়াজিরোবি আসলে আমি ওদের খায় ফেলাবো। গোকু বলে আমার বন্ধুকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইয়াজিরোবি বলে আমি জানি তুমি আমার ড্রাগন বল চুরি করতে চাও। এই নিয়ে ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। ইয়াজিরোবি আবারও চলতে শুরু করে, গোকু ওর পিছু পিছু যেতে শুরু করে। ইয়াজিরোবি একটু স্পিড বাড়ালে গোকু স্পিড বাড়ায়। ইয়াজিরোবি বলে তুমি কি থামবে? গোকু বলে যতক্ষণ ওই ড্রাগন বলটা আমাকে ধার দিচ্ছ না ততক্ষণ থামবো না। ইয়াজিরোবি তখন ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। গোকু ওর পিছনে দৌড়াতে শুরু করে। ও পাহাড় থেকে লাফ দিলে গোকু পাহাড় থেকে লাফ দেয়। এইদিকে আমরা ফিলাফের জাহাজে দেখতে পাই কিং পিগল অনেক খেপেছিল আর বলছিল আমি জানতে চাই কে আমার সিম্বলকে মেরে ফেললো। ওর চেহারা তখন চেঞ্জ হয়ে বলে স্যার আপনার শান্ত থাকা উচিত, নাহলে আপনার হেলথে খারাপ প্রভাব পড়বে। এইদিকে সু পিলাফকে বলছিল আমাদের এখান থেকে সময় থাকতে কেটে পারা উচিত। পিলাফ বলে এই পিকলের পিছনে এত সময় দেওয়ার পর এত সহজে যাবো না। তখনই টেম্বারিন কিং পিকলের সাথে টেলিপ্যাথির মধ্যে কন্ট্যাক্ট করে বলে আমি এই জায়গায় পৌঁছে গেছি আর চারিদিকে সার্চ করছি, কিন্তু এখানে কেউ নেই, মনে হচ্ছে ওরা চলে গেছে। যেটা শুনে পিলাপ তাড়াতাড়ি মাইকে রাডার বের করতে বলে। মাই রাডার বের করে দেখে যে ওই ড্রাগন বল খুব জোরে সামনের দিকে এগোচ্ছে। আমরা দেখি যে সাতটাতে ওরা সমুদ্রে পার করে ফেলে আর পিছু পিছু গোকু ছিলই। কিং পিকলো টেলিপ্যাথির মাধ্যমে টেম্বারিনকে বলে দেয় এনিমি নর্থের দিকে গেছে। এই দিকে গোকু ইয়াজিরোবির পিছনে চম্বুকের মতো লেগেছিল। ইয়াজিরোবি যেখানে যাচ্ছিল ওখানে যাচ্ছিল। অবশেষে দুজন হাঁপায় গিয়ে ওখানে রেস্ট নিতে শুরু করে। কিং পিকলো দেখে ড্রাগন বল থামছে। আমরা দেখি ইয়াজিরোবি মাছ ধরতে নেমে পড়ে। ও বড় মাছ ধরলে গোকু ওর মতো মাছ ধরে। তারপর ওরা দুজন ওটাকে ফ্রাই করে খেয়ে ফেলে। ইয়াজিরোবি সুযোগ পেয়ে আবার পালাতে শুরু করে। গোকু ওর পিছু যেতে শুরু করে। ইয়াজিরোবির মাথায় তখন একটা প্ল্যান আসে। ও কি করে নদীতে আগানোর সময় সামনে একটা পাথর ভেঙে দেয়। গোকু যখন ওই পাথরে পা দেয় তখন ও ভেঙে ওই পানিতে পড়ে যায় আর সোজা ঝর্ণা দিয়ে একদম নিচে চলে যায়। ইয়াজিরোবি বলে ফাইনালি আমি ওর পিছু ছাড়াতে পারলাম। এইদিকে আমরা দেখি যে টেম্বারিন ওদের ওই আগের জায়গায় চলে আসে যেখানে ওরা মাছ ফ্রাই করে খাইছিল। কিং পিকলো আবারও টেম্বারিনকে নতুন লোকেশন বলে দেয়। টেম্বারিন আবারও যেতে শুরু করে। এইদিকে আমরা একটা টাউনে দেখি যেখানে মাস্টার টিএন আর চচ্চ আসছিল আরো একটা ড্রাগন বল খোঁজার জন্য। ওরা তখন একটা বাড়ির লোকেশন দেখতে পায় রাডারে, আর ওই বাড়ির দরজা গিয়ে টিএন কর্নারে। তখন ওই মহিলা দরজা খুলে বলে তুমি কি ঘোড়া কিনতে আসছো? টিএন বলতেই যাবে তখন ও ভিতরে কিছু একটা থেকে অবাক হয়ে যায়। ভিতরে একটা লোক বসেছিল। ওই লোকটা বলে ও তুমি এটা? ওই মহিলাটা জিজ্ঞেস করে কি এটা? মাস্টার শিখে দেখি উনি বলে আর মনে হচ্ছে টিএন আর ওই লোক একে অপরকে চিনে। আমরা দেখি যে গোকু ইয়াজিরোবিকে হারিয়ে ফেলছিল। ও তখন ওর রাডারে ড্রাগন বলের লোকেশন থেকে ওইদিকে যেতে শুরু করে। এইদিকে আমরা দেখি ইয়াজিরোবি যেতে যেতে একটা গাড়ি দেখতে পেয়ে ওর উপরে উঠে শুয়ে পড়ে। এইদিকে আমরা ওই টাউনে দেখে ওই লোক একটা লাঠির সাহায্যে হেঁটে হেঁটে টিএন এর সামনে চলে আসে। তখন টিএন এর মনে পড়তে থাকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি এই লোকও আসলে একটা ফাইটার ছিল যাকে কিনা টিএন খুব ব্রুটালি মারছিল ফাইটে, যার কারণে এই লোককে 2 বছর হসপিটালে কাটাতে হয়েছে আর ও এখন পঙ্গু হয়ে গেছে আর ওর ফাইটিং ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। আমরা দেখি যে ভিতরের ঘরে ওই মহিলাটা কাউকে ফোন দিছিল। ওই লোক বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার কাছে ক্ষমা চাইতে আসছো। টিএন তখন বলে অ্যাকচুয়ালি আমরা এখানে ড্রাগন বল খুঁজতে আসছিলাম। ওই লোকটা জিজ্ঞাসা করে এই ড্রাগন বলটা কি? টিএন তখন ড্রাগন বলের ব্যাপারে খুলে বলে, কিন্তু ওই লোকটা বলে আমি দেখিনি। টিএন বলে ওর লোকেশন এখানে দেখাচ্ছে। আসলে ও শত্রুতার কারণে ওকে বলতে যাচ্ছিল না। ঘরে বাইরে আমরা দেখি যে মাস্টার আর চাচু বসেছিল। তখনই ওরা দেখে যে অনেকগুলো পুলিশের গাড়ি এসে ওই ঘরকে ঘিরে ফেলে। ওরা ঘর ভিতরে ঢুকে টিএন এর দিকে বন্দুক তাক করে বলে তোমাকে মার্ডারের কেসে অ্যারেস্ট করা হলো। টিএন বলে কিসের মার্ডার? আসলে ওই মহিলাই ফোন দিছিল ওই পুলিশদেরকে। তখন ওই লোকটা বলে আমি জানতাম যে তুমি অনেক খারাপ মানুষ, কিন্তু জানতাম না তুমি কাউকে মেরে ফেলার মতো এতটা খারাপ হবে। টিএন তখন বলে তোমরা মিস্টেক করছো, আসলে এই পুলিশগুলো ধরে নিয়েছিল ক্রিলেনকে মেরে ফেলেছে টিএন, যেমনটা আমাদের দেশেও হয়েছে। একটা মানুষকে জনসম্পর্কে গুলি করে মেরে ফেলা হলো আর এতদিন হয়ে গেল তার বিচার এখনো বন্ধ হলো না। টিএন লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছিল।
ছিল। পুলিশেরা ফায়ার করতেই যাবে, তখনই মাস্টারমশাই ভিতরে এসে ওদেরকে থামতে বলে। একজন পুলিশ গিয়ে মাস্টারমশাই টাকলাই বন্দুক ধরে। তখন ওই পুলিশের চিফ মাস্টারমশাইকে চিনতে পারে আর ওর সোলজারকে বন্দুক নামাতে বলে আর বলে ইনি হচ্ছে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট মাস্টার রশি। যেটা শুনে ওই সোলজাররা চমকে যায়। পুলিশের চিফ জিজ্ঞাসা করে আমি বুঝতে পারছি না আপনি এখানে কেন। মাস্টারমশাই তখন ওদেরকে সবাইকে ক্লিয়ার করে বলে টিন এতদিন ওর সাথেই ছিল, ও ক্রিয়ানকে মারেনি। যেহেতু মাস্টার রশি অনেক সম্মানীয় একটা ব্যক্তি, তাই তার কথায় পুলিশ চিফ সবাইকে বন্দুক নামিয়ে ফেলতে বলে। টিএন গিয়ে ওই লোকের কাছে ড্রাগন বল চাই। ওই লোক বলে ড্রাগন বলটা পেতে হলে আমাকে মেরে আমার বডির উপর দিয়ে যেতে হবে। ওই লোককে অবাক করে দিয়ে টিএন তখন বসে পড়ে আর মাপ চাইতে শুরু করে। বলে আমি তোমার সাথে যা করেছি তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী, কিন্তু এইটা তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লিজ আমাদেরকে ওই ড্রাগন বলটা দিয়ে দাও। যেটা থেকে ওই লোকটা অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারছিল না এই সেই টিএন। আসলে টিএন আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তখন ওই লোক বলে যে ওই ড্রাগন বলটা ওই ঘরে আছে, কিন্তু ওইটা নিতে হলে আমার বাচ্চাকে বলে নিতে হবে। আমরা দেখি যে ওই লোকের বাচ্চার কাছে 5 স্টার ড্রাগন বল ছিল, মানে এক প্রকার ওদেরকে দিয়ে দেয়। এই দিকে আমরা দেখি ইয়াজিরোবি আরামসে ওই ঘোড়ার গাড়ির উপরে শুয়েছিল। তখন একটা এনার্জি বিমের অ্যাটাক হয় গাড়িতে। ওই গাড়িতে থাকা ফার্মারটা বুঝতেই পারছিল না কি হলো, ও কি করলো। তখন ওর সামনে টেম্বাইন এসে বলে তোমার কাছে কি ওই ড্রাগন বলটা আছে। তখনই ও পাশে দেখে ইয়াজিরোবিকে আর ওর গলায় ড্রাগন বলটা দেখতে পারে আর বুঝতে পারে এই সে। তাই ও ইয়াজিরোবির সামনে এগিয়ে যায়। ইয়াজিরোবির তখন গোকুর কথা মনে পড়ে যায়। ও বলছিল যতক্ষণ তোমার কাছে এই ড্রাগন বল থাকবে ততক্ষণ ডিমন তোমার পিছু ছাড়বেই না। তখন ওরা দুইজনেই গোকুর আওয়াজ শুনতে পায়। আমরা দেখি গোকু দৌড়ে দৌড়ে আসছিল। ইয়াজিরোবি তো বিশ্বাসই করতে পারছিল না যে গোকুকে খুঁজে পেয়ে গেছে, আর টেম্বাইনের তো বিশ্বাসই হচ্ছে না যে ও কিভাবে বেঁচে আছে। গোকু ওর সামনে আসলে টেম্বাইন বলে আমি তো ভাবছিলাম তুমি মরে গেছো। গোকু বলে আমি ক্রিলেন আর ফ্লাইং নিম্বাসের প্রতিশোধ নিব, তারপরে আমি আমার ড্রাগন বলটা নিয়ে যাবো। ইয়াজিরোবি তখন বলে তুমি ওকে শেষ করার পরে আমি ওকে খাবো, ঠিক আছে। টেম্বাইন তখন বলে তোমরা কি মজা করছো। টেম্বাইন বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না, সিম্বল এই মুটকু আর এই পুস্কুর কাছে হেরে গেল। ইয়াজিরোবি বলে কাকে তুই মুটকু বললি। টেম্বাইন তখন বলে তুমি আমার সাথে আবার লড়াই করতে চাও, সেইবার তো আমার একটা খুব কষ্টে ডস করছিলে, এইবার কি করবে। গোকু বলে ওইবার আমার কাছে এনার্জি ছিল না, কিন্তু এইবার আমার পেটও ভরা আছে আর এনার্জিও ফুল। টেম্বাইন বলে পেট ভরা থাকলে কেউ আমাকে হারাতে পারবে না। গোকু তখন প্রস্তুত হয়ে যায় ক্রিলেনের রিভেঞ্জ নেওয়ার জন্য। আর এখানে এই পর্বটা শেষ হয়ে যায়। জানি এই পর্বটা খুবই ছোট ছিল, তারপরে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ আমার চ্যানেলে কি একটা লাইভ করব, তোমরা চাইলে ওই লাইভে আমি গেমও খেলতে পারি, তো কমেন্টে জানাও কি করা যায়। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে।